এমন একটা আসন যেটা প্রার্থী কতটা উন্নয়ন করেছেন সে নিয়ে আলোচনা কতটা আছে সেটা নিয়ে সন্দেহ। প্রার্থী পার্লামেন্টে কত শতাংশ উপস্থিতির হার সেটা নিয়েও আলোচনা নেই। মূল আলোচনা যেদিকে ঘোরানো হয়েছে সেটা হচ্ছে দুজন প্রার্থীরই ব্যক্তিগত জীবন, তাদের সম্পর্ক নিয়ে আলোচনাটা অনেক বেশি করে হচ্ছে। এটা আমাদের রাজনীতি খুব দুর্ভাগ্যের বিষয়, কারণ একসময়ে এখানে যারা লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে সৌমিত্র খাঁ এবং তৃণমূল কংগ্রেসের হয়ে সুজাতা মণ্ডল, তারা একসময় স্বামী স্ত্রী ছিলেন এবং তাদের বিচ্ছেদ হয়ে যায়। এটা তো হতেই পারে, এটা তাদের ব্যক্তিগত জীবন, কিন্তু বারবার দেখা যাচ্ছে সেটাই যেন মুখরোচক আলোচনা বিষয়বস্তু হয়ে যাচ্ছে। এটা হয়তো আমাদের রাজনীতি একটা দুর্ভাগ্য। এখন যাই হোক, এখানকার যদি আমরা পলিটিক্যাল প্রোফাইলটা দেখি, এখানে যে 7টা বিধানসভার আসন, বড়জোড়া এটা বাঁকুড়া, এটা সবকটা বাঁকুড়ার, একটাই শুধু খণ্ডঘোষ পূর্ব বর্ধমানে। বড়জোড়া ওটা টিএমসির, ওন্দা বিজেপির, বিষ্ণুপুর টিএমসি, যদিও বিষ্ণুপুরের ইলেকশনটা অন্যরকম হয়েছিল, পরে প্রার্থী আবার জায়গায় বদলে ফেলেন, কতুলপুর টিএমসি, ইন্দা বিজেপি, সোনামুখী বিজেপি, খণ্ডঘোষ টিএমসি। এই অঞ্চলে আবার মানে বিজেপির হয়ে জিতে টিএমসিতে চলে যাবার এক ঘটনাও ঘটেছে, সেগুলো আলোচনায় আমি আনছি না। এখন আমার কথা হচ্ছে যে বিষ্ণুপুরে কি হতে পারে। বিষ্ণুপুরে এমনি মূল যে বিষয়, যে বিষ্ণুপুর একটা কি বলবো পর্যটনের খুব উন্নত জায়গা। বিষ্ণুপুরের একটা ঘরানা আছে, গানের ঘরানা, হ্যাঁ হিস্টোরিক্যালি কালচারালি অত্যন্ত রিচ। এবং বিষ্ণুপুরের শাড়ি, ওখানকার এক ধরনের শাড়ি হয় যে শাড়িটা ওটা ভারতবর্ষের মানুষ তার দিকে তাকিয়ে থাকে। সেই শাড়িটাও কিন্তু বিষ্ণুপুরে একটা খুব কি বলবো গুরুত্বপূর্ণ হিসেবেই আমরা দেখতে পারি। বিষ্ণুপুরের স্থানীয় শিল্পের একটা কি বলবো খুব চমৎকার যাকে বলে। কিন্তু বিষ্ণুপুরের এই জায়গাগুলোর দিকে না তাকিয়ে আমরা খালি প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা করি, এটা খুব দুর্ভাগ্যের। এখন ওখানে যিনি জিতেছেন গত লোকসভা নির্বাচনে, সৌমিত্র খাঁ, তিনি একাধিক জায়গায় এর আগে বিধানসভাতেও জিতেছেন। 2009 সালে এই বিষ্ণুপুরে কিন্তু সিপিএমের ক্যান্ডিডেট জিতেছিলেন সুস্মিতা বাউরি, 51% ভোট পেয়ে 5,41,000। শিউলি সাহা তৃণমূলের 39.5% ভোট পেয়েছিলেন, 4,11,000। বিজেপি জয়ন্ত মণ্ডল 41,908, 3.97। এটা 2009। আর 2014-তে সৌমিত্র খাঁ তৃণমূলের হয়ে, তার আগে উনি কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে উনি যোগ দেন, তৃণমূলের হয়ে জিতলেন, 45.50% ভোট পেলেন, 5,78,870। সিপিএমের সুস্মিতা বাউরিকে হারালেন, তিনি পেলেন 4,59,185, 33.73% ভোট। অর্থাৎ ব্যবধান যেটা ছিল 1,49,000, প্রায় 1.5 লক্ষ ভোটে 1,49,685। পরে সৌমিত্র খাঁ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 2019 সালে তিনি আরও বেশি ভোট পান, 46.25% ভোট পান। টোটাল ভোট ছিল 6,57,019। হারিয়েছিলেন শ্যামল সাঁতরা তৃণমূল কংগ্রেসের, 40% ভোট পেয়েছিলেন তিনি, 5,78,972টা ভোট পেয়েছিলেন। আর সিপিএমের সুনীল খাঁ 1,02,615টা ভোট পেয়েছিলেন। এখন আমি যতটুকু স্টাডি করেছি সিপিএমের এই ভোটটা আরও কমবে, সিপিএমের ভোটটা অর্ধেকও হয়ে যেতে পারে, কারণ বিষ্ণুপুর অঞ্চলে সিপিএমের যে সংগঠন একসময় ছিল ধসে গেছে, কারণ এর আগে পুরোটাই প্রায় সিপিএম নিয়ন্ত্রণ করতো, ওই সংগঠনটা একেবারে ধসে গেছে। লড়াইটা হচ্ছে বাইপোলার ওখানে পলিটিক্স, সৌমিত্র খাঁ এবং শ্যামল সাঁতরা। এবারে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল, আর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সৌমিত্র খাঁ। তাদের ব্যক্তিগত জীবনটা যদি বাদও দিই, সৌমিত্র খাঁ যেহেতু খুব ইয়াং এবং সৌমিত্র খাঁ একটু খুব মানে ডাইনামিক, সৌমিত্র খাঁর কত ন্যাচারাল সুবিধা রয়েছে এবং তিনি খুব ভোকালও বটে। লোকসভার মধ্যেও ভোকাল হন, রাজ্য রাজনীতিতেও তিনি যথেষ্ট ভোকাল, এবং ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাঠামোর মধ্যেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে সৌমিত্র খাঁ কিন্তু একটা পরিচিত মুখ, একেবারে খুব টিমিড লোক নন, তিনি অত্যন্ত পরিচিত একটা মুখ। দ্বিতীয় কথা হচ্ছে সৌমিত্র খাঁ তার সময়ে এই অঞ্চলে উন্নয়নে, যেরকম ধরুন তিনি যে সাংসদ কোটায় টাকাগুলো পান, সে টাকাগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে খরচ করেছেন। যে কজন এমপি খুব ভালোভাবে তাদের সাংসদের টাকাগুলো খরচ করেছেন, সৌমিত্র খাঁ জীবনোদ্দিন সেটা করতে পেরেছেন। কিন্তু তারপরেও এই অঞ্চলকে কেন্দ্র করে
মানে উন্নয়নের প্রয়োজন আছে। কতগুলো অদ্ভুত ঘটনা আমি বলবো, যে ধরুন ওই তারকেশ্বর থেকে একটা ট্রেন আরামবাগ অবধি গেছে, ট্রেন লাইনটা, সেটা কিন্তু বিষ্ণুপুর অবধি যাওয়ার কথা। সেটা হলে ট্যুরিজমের আরও বেশি সম্ভাবনা বাড়তো। ওটা বিষ্ণুপুর থেকে এদিকে মায়াপুর পর্যন্ত ট্রেন চলে, এদিকে তারকেশ্বর থেকে আরামবাগ গোঘাট অবধি ট্রেন চলে, মাঝখানে ওই একটা ছোট্ট দিঘির ওপর দিয়ে ট্রেনটা নিয়ে যাওয়া যাচ্ছে না, ভাবনা দিঘি। ওখানে স্থানীয় মানুষজন বলছে যে এই দিঘিটাকে সরিয়ে ট্রেন লাইন করা হোক, রাজ্য সরকার জেদ ধরে বসে যে দিঘির ভেতর দিয়ে ট্রেন লাইনটা নিয়ে যাবে। এই অদ্ভুত টানাপোড়েনে লাইনটাই হচ্ছে না। ফলে এই যে উন্নয়ন হয় না, অদ্ভুত অদ্ভুত কতগুলো জেদ বা কতগুলো কারণে এইটা মানুষের কাছে বার্তাটা ভালো যায় না। এগুলো কিন্তু খুব ভালো বার্তা যায় না। সৌমিত্র খাঁ এগুলোকেই মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, সৌমিত্র খাঁ দলের কাছেও অত্যন্ত প্রিয়, ভারতীয় জনতা পার্টির কাছে তিনি অত্যন্ত ডাইনামিক। পার্লামেন্টে তার উপস্থিতি রয়েছে, তার সাংসদ কোটার যে টাকাগুলো পান সেগুলো ঠিকঠাক খরচ করেছেন। আর তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন, তিনি গতবারে আরামবাগে দাঁড়িয়ে হেরেছেন বিধানসভা নির্বাচনে। তারপরে এবারে তিনি পঞ্চায়েতে জিতেছেন বটে, জেলা পরিষদে, কিন্তু তার পলিটিক্যাল ম্যাচিউরিটি কোথাও আমার মনে হচ্ছে যথেষ্ট অভাব আছে। তার কথাবার্তা সব কিছুর মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির অভাব আছে। গতবারে সৌমিত্র খাঁ এই অঞ্চলে ঢুকতে পারেননি, সুজাতা খাঁই কিন্তু লড়াই করেছিলেন, সেই সময় তার স্বামী স্ত্রী ছিলেন, এবং সুজাতা খাঁ যথেষ্ট লড়াই করেছিলেন। কোর্টের নির্দেশে সৌমিত্র খাঁ ঢুকতে পারছিলেন না, কিন্তু আলটিমেটলি পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন সুজাতা খাঁ এককভাবে লড়াই করছেন, তিনি কোথাও একটা ওই অন্যান্য তৃণমূলের নেতার মতো ওই মমতা ব্যানার্জির ছায়া থেকে লড়াই করে একজন মানুষে পরিণত হয়েছেন। ফলে আলটিমেটলি সৌমিত্র খান জেতাটাই খুব স্বাভাবিক বলে আমার অন্তত মনে হচ্ছে। সুজাতা মণ্ডল চেষ্টা করছেন কিন্তু জিততে পারবেন না, অন্তত পলিটিক্যাল সায়েন্সের আমার যা নলেজ, আমার তাতে মনে হচ্ছে না যে সুজাতা মণ্ডল ওখানে খুব বেশি কিছু করতে পারবেন। এই সিটটা কিন্তু বিজেপির পক্ষে। গতবার যে ভদ্রমহিলা একা ওখানে থেকে দুটা নির্বাচনটা লড়ে জিতিয়ে আনলো, সেই ভদ্রমহিলা এবার হেরে যাবে। একা তো লড়েননি, একা তো একক ব্যক্তি তো লড়েননি, গোটা ভারতীয় জনতা পার্টির টিমটা তার সঙ্গে ছিল, গোটা টিমের হয়ে তিনি লড়েছিলেন এবং টিমটাকে সাপোর্ট করেছিল। এবার টিমটা তার তৃণমূলের টিম, যে তৃণমূলে তিনি ছিলেন না। যখন তিনি বিজেপিতে ছিলেন তখন তিনি তৃণমূলকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ চালাতেন, এবং তার বহু ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে কোন ভাষায় তিনি তৃণমূলকে আক্রমণ চালাতেন। এইগুলো এখন মোটামুটি বিষ্ণুপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সেগুলো মানুষের মধ্যে কনফিউশন তো হতেই পারে। এবং সবচেয়ে বড় কথা, লড়াই করে জেতানো এক, আর লড়াই করে নিজে যখন ফোরফ্রন্টে লড়াই করছি সেটা আর একটা জিনিস। উনি সৌমিত্রকে জেতাতেই পারেন, সংগঠন হাতে পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এবারে যে দলে তিনি আছেন সেই দলটাও তো একটা সমস্যার মধ্যে রয়েছে। সেই দলের সংগঠনের সঙ্গে তিনি কতটা সম্পৃক্ত হতে পেরেছেন সেটাও একটা প্রশ্ন। ফলে আলটিমেটলি আমি এই কেন্দ্রে সৌমিত্র খাঁকেই এগিয়ে রাখবো। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটার। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।